প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় টেনশন যখন সঙ্গী। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। অধ্যাপক ডাক্তার আহমেদ হেলাল, চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আমাদের যে সময়টা আমরা কাটাচ্ছি গত এক মাস, সময়টা কিন্তু আসলে খুব টেনশনের। এমনও আছে যে ছোট বাচ্চা, যারা একটু বয়স্ক, যারা মানে পারিপার্শ্বিকতা সম্পর্কে অনেক বেশি খোঁজ খবর নিত না, তারাও এখন প্রতিদিন টিভির সামনে যেয়ে বসছে। তো দেখা যাচ্ছে যে মানে এই সময়টার কারণে যারা একটু বয়স্ক, যারা সবসময় খুব সিম্পল লাইফ লিড করতো, তারাও প্রতিদিন টিভি দেখছে, খবরের কাগজটা পড়ছে, তাদের বুক মানে চিন্তা করছে যে সামনের দিনগুলো, কালকের দিনগুলোতে কি হবে বা এই কয়দিন কি হয়ে গেছে। একটু কিন্তু সবসময় টেনশনে পড়ছে যে মানে কারো জব সিকিউরিটি, কারো বিজনেস থাকলে বিজনেস সিকিউরিটি, অনেক ধরনের প্রবলেম হচ্ছে। তো স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, টেনশনে পড়ছে, তো মানুষ একটা প্রেশার পড়ে, যেটা হার্টের উপরে পড়ে আমরা জানি। তো যারা একটু বয়স্ক, তাদের কী কী ধরনের সমস্যা এই সময়টা হতে পারে? তানিয়া, একটা ব্যাপার কি, আমরা তো মানুষ, পরিবেশ আমাদেরকে নানাভাবে প্রভাবান্বিত করে। কাজে পরিবেশ যখন অশান্ত, আমার বডি যে অশান্ত হবে না, সেটা কি করে আমি আশা করি? অবশ্যই সে রিয়্যাক্ট করবে। হ্যাঁ, রিয়াকশনটা নানা রকম হয়। ধরো, আমার যখন দুশ্চিন্তা হয়, তখন কিন্তু আমার বুকটা ধুকপুক করে। সেটা খুব দ্রুত করতে পারে, কারো ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে সেটা দ্রুত চলছে না, কিন্তু মাঝে মাঝে কেমন যেন বেগরবাই হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ধুকপুক ধুকপুক, যখন দ্রুত বেরোচ্ছে ধুকপুক ধুকপুক ধুকপুক, আবার কারো হচ্ছে ধুকপুক 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 ধুকপুক, ইরেগুলার হয়ে যাচ্ছে। এ তো হবেই, কারণ আমার ব্রেনটা চিন্তা করছে, সেটা প্রভাবিত করছে আমার হাইপোথ্যালামাস দিয়ে আমার মাস্টার গ্ল্যান্ডকে। সেই গ্ল্যান্ডের কারণে এবং ব্রেনের ইনপুটের কারণে আমাকে তো সারা বডিতে অনেকগুলো ফাংশনে কিন্তু চেঞ্জ আসবে, হার্টের উপরে আসে। কাজে সেটা হতে পারে। আর কি হতে পারে, যে এই যে ছন্দের বেশ কম ছাড়া আমার প্রেশার বেড়ে যেতে পারে। আর কি হতে পারে, যাদের হার্টের অ্যাঞ্জাইনা আছে, যে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য সেটা যে ধমনীগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে চিকন হয়ে আসছে, তাদের ওই প্রবলেমগুলো আরও বেড়ে যাবে। এটা তো স্বাভাবিক। কাজে শারীরবৃত্তীয় কারণে, নানা কারণে যেভাবে আমাদের অন্যান্য অর্গানে যেমন প্রবলেম হতে পারে, যেমন কারো আছে বাথরুম বেড়ে যেতে পারে, তো এইগুলো হবে, এটা এক্সপেক্টেড। অ্যাজ এক্সপেক্টেড। আপনার কাছে আসি, যেটা হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে মানে খুব বেশি অ্যাক্টিভ, যদিও মাঝখানে অনেকদিন ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু তখন যখন বন্ধ ছিল তখন প্রতিবেলায় মনে হয় প্রতি 5 মিনিটে সবাই চেক করছে যে কখন ইন্টারনেটটা আসবে সোশ্যাল মিডিয়াতে। এবং এখন যেটা হচ্ছে যে আমরা বিছানায় শুয়ে পড়ার পরেও মোবাইলে স্ক্রল করছি যে নতুন কোনো নিউজ আসছে কিনা, কী ধরনের প্রভাব পড়ে। অবশ্যই মানুষ যখন এরকম একটু অস্থির সময়ের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু স্যার যেটি বললেন, তার শরীরের পাশাপাশি আমরা বলবো তার মনটিও কিন্তু খানিকটা অস্থির হয়ে পড়ে। শরীরের যেরকম বুক ধুকপুক করে, তেমনি মনটাও অস্থির হয়ে পড়ে। সেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না, অথবা সেই শব্দটি আমরা শুনতে পাই না। এবং যখন এই সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল বা ইন্টারনেট বন্ধ ছিল, মানুষ কিন্তু একটি অনিশ্চয়তার ভেতরে ছিল। চারদিকে সহিংসতা, হত্যা, নানান রকম গুজব, এবং এর ভেতরে মানুষের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করেছে, যে অনেকে এটি প্রকাশ করতে পেরেছে, অনেকে কিন্তু তার মনের ইচ্ছাগুলো, ভাবনাগুলো প্রকাশ করতে পারে নাই। এই ভেতরের কনফ্লিক্টগুলো কিন্তু মানুষকে নানাভাবে একটি অনিশ্চয়তার মধ্যে ফেলেছে, অস্থিরতার মধ্যে ফেলেছে, এবং যেটিকে আপনাদের ভাষায় টেনশন বলছেন, আমরা আজকে টেনশন বলছি, সেটি আসলে এক ধরনের উদ্বিগ্নতা, যেটাকে আমরা বলে থাকি অ্যাংজাইটি আসলে। এবং সেই অ্যাংজাইটির বহিঃপ্রকাশ আমরা ঘটে যায় যখন আমাদের বডি মাইন্ড ডুয়ালিজম একসাথে, মানে শরীর এবং মন একই সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয়। এবং যখন এই সোশ্যাল মিডিয়া বন্ধ থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, তখন কিন্তু আমরা এক ধরনের অন্ধকার জগতের দিকে থাকি, কারণ আমরা কিন্তু এটার উপরে অনেক বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে পড়েছি। মূলধারার সংবাদ মাধ্যমের চাইতে সেই সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু আমরা বেশি তথ্য সংগ্রহ করি, আর তথ্য হচ্ছে মানুষকে শক্তি যোগায়। তার মানে যখন আমি তথ্য পাই না,
তখন আমি এক ধরনের শক্তিহীনতায় ভুগি। ফলে ইন্টারনেট না থাকায় আমাদের ভেতরে একটা শক্তিহীনতা তৈরি হয়েছিল, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা আমাদের উদ্বিগ্নতায় ফেলেছে এবং যা আমাদের শরীরকেও, আমার হার্টকেও পরিবর্তন করেছে। আরেকটা জিনিস যেটা বলি, যে ইন্টারনেট একসময় ছিল শৌখিনতার ব্যাপার, জি। আজকে থেকে 15 বছর আগে। এখন কিন্তু এই যে চলে গেল ইন্টারনেটটা, তখন আমরা টের পেলাম আমার প্রতিদিনের জীবনযাপনের সঙ্গী কিন্তু ইন্টারনেট। মৌলিক চাহিদার মনে হয় একটা অংশ মৌলিক হয়ে যাচ্ছে। চাহিদার মধ্যে একটা। জি। এটা কেউ যদি সরিয়ে নেয়, এটা যে কত বড় অন্যায় হয়, কত বড় কষ্টের কারণ হয়, সেটা আমার শারীরিক মানসিক দুইভাবে আমাকে পর্যুদস্ত করে দেয়, জি। সেটা কিন্তু আমরা এবার টের পেয়েছি। জি। আমার আরেকটা অবজারভেশন আছে, জি, অবশ্যই। এই যে টেনশন বলছি, ছবি বলছি, এটা কিন্তু আমাদেরকে এক ধরনের শক্তিও দিয়েছে। কি শক্তি? আমার একজন বন্ধু বলছিল, এই ইন্টারনেট না থাকায় ভালো হয়েছে রে, আমার এখন বাসায় খাবার টেবিলে বসে সবাই একসাথে গল্প করতে পারছি, সেটাই। মানে সবকিছু যে খারাপ দিক আছে তা না, জি, জি, ভালো জি। দিকও কিছু কিছু আছে। এই ফ্যামিলি বন্ডেজটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এবারে অনেক বেড়েছে। জি। আরেকটা যেটা আমার অবজারভেশন, টেনশনের কথা বলছেন, বাবা মায়ের টেনশন হচ্ছে তার টিনেজার ছেলেটা মেয়েটা তারা রাস্তায় চলে যাচ্ছে। আমার এক অধ্যাপক সহকর্মী বলছিলেন যে মেয়েটা তার আন্দোলনে যাবে, বাবা মেয়েকে একা ছাড়বেন? উনি বাবাও চলে মেয়ের গেছে। সাথে গিয়ে উনিও কিন্তু দাঁড়িয়েছিলেন। জি, জি, জি। উনি চেম্বার ফেলে মেয়ের সাথে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সাইলেন্ট ওয়ার্কার, মেয়ের জন্য কিন্তু গেছেন। গিয়েছেন, জি। এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, মানে প্রত্যেকের তার যেটা বলেছে বন্ডিংটা অনেক স্ট্রং হয়েছে, ফ্যামিলি বন্ডিংটা, এটা একটা বিষয়। স্যার যেটা বললেন, আপনি একটু আগে বলেছেন প্রেশার বেড়ে গেছে, আমার নিজেরও প্রেশার বেড়ে গিয়েছিল। আমি একদিন মেপে দেখি 160/100 হয়ে গেছে, শুধুমাত্র এই টেনশনের কারণে যে কি হচ্ছে, সামনের দিনগুলোতে আমাদের কি হবে, অনেকগুলো কাজ আটকে গেছে। ইন্টারনেটে আমরা আসলে ডিপেন্ড করি আসলে সোশ্যাল, এই ইন্টারনেটের উপরে আমাদের মেইল আসছে না, আমাদের এটা আসছে না, অনেক ঝামেলায় পড়ে গেছি। তো এই যে দেখে এখনও কিন্তু আমরা খুব বেশি সুস্থির না, এখনও কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু নিউজে আসছে, এবং সেটা নিয়ে যদি কারো কাছের কেউ হয়ে থাকে বা মানে পরিচিতের মধ্যে হয়ে থাকে, তার ভিতরে একটা অস্থিরতা চলে আসছে। অথবা যে একটু মানে এই মানে ছাত্রদের এগেনস্টে ছিল, তারাও কিন্তু একটা অস্থিরতার মধ্যে আছে যে এটা কেন হচ্ছে। গতকালে যে ঘটনাটা ঘটেছে সেটাতে অনেকে কিন্তু মানে বলেছে যে ঠিক হয়নি, মানে ছাত্ররা বেশি আনন্দ উৎসব করাটাও ঠিক হয়নি, সব দিক দিয়ে ইকুয়াল মেনটেন করা উচিত ছিল। তো অনেকে দেখা যায় যে প্রেশারটা হঠাৎ করে শুট করেছে, বেড়ে গেছে, তখন সেক্ষেত্রে কি করা উচিত? বা বুক চেস্ট পেইন হচ্ছে, কি করা উচিত তাদের? স্বভাবতই যে আমার যে কারণে অসুবিধাটা হলো, সেটার উপরে তো আমার খুব বেশি হাত নেই যে আমি সেটা চট করে দূর করতে পারবো। জি। আমি কি করতে পারি? আমার যে ম্যানিফেস্টেশনটা হচ্ছে, আমার প্রেশার বেড়েছে কিংবা আমার পালপিটেশন হচ্ছে বা আমার খুব চেস্ট পেইন হচ্ছে, আমি কিন্তু ওই জায়গাটায় কিছু না কিছু করতে পারি। জি। আমি যেমন আমার রোগীদের বলি, আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা যখন এক বেলার জায়গায় দুবেলা করে দেন। আপনার যে অ্যাঞ্জাইনা হচ্ছে, আপনার এই জিব্বার নিচে যে নাইট্রেটের স্প্রে দেন আপনি জিব্বানি, সেটা আপনি একটু ব্যবহার করেন, এবং প্রয়োজন হলে আপনি ডাক্তারের সাথে কথা বলেন যে আর কি করতে পারেন। অবশ্যই আমাদের উচিত ওই জায়গাটায় কাজ করা যেখানে আমার কিছু করার ক্ষমতা আছে। আমার কিন্তু ওষুধটা আমি বাড়াতে পারি, আমি হাঁটাটা বাড়াতে পারি, আমি আমার খাওয়াটা একটু সতর্ক হতে পারি। এই সুযোগে অন্তত সেগুলো আমার করা উচিত। জি, অবশ্যই বসে থাকা উচিত না। আসলে দেখা যায় যে যেটা প্রেশার বেড়ে গেলে ডাক্তারের কাছে অন্তত যাওয়া উচিত, তাহলে দেখা যাবে যে আরেকটা অপ্রয়োজনীয় প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আপনি বলেন যে স্যার অ্যাংজাইটি হচ্ছে, তো হচ্ছে তো প্রতিদিনই, যেটা এখন যে আমরা বলছি যে রাতে 1টা-2টা পর্যন্ত অনেকে ফেসবুকিং করছে, ইউটিউব দেখছেন, অ্যাংজাইটির পরিমাণ কিন্তু কমছে না। কমানোর উপায়টা কি? কমানোর উপায় হচ্ছে যে স্যার যেটি বললেন, যে বিষয়গুলোর উপর আমার নিয়ন্ত্রণ রয়েছে আমি শুধু সেটার উপরে ফোকাস করব, আর যে বিষয়গুলোর উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটার দিকে ফোকাস করলে কিন্তু আমার অ্যাংজাইটি আরও বাড়তে থাকবে। ফলে অ্যাংজাইটি নিরসনের প্রধান জায়গা হচ্ছে এটাকে আমরা বলি অনেকটা যেন কনভার্জেন্ট, নট ডাইভার্জেন্ট, মানে আমি আমার দিকে নিয়ে আসব, নিজের দিকে ফোকাস করব, আমার শক্তিমত্তাকে আমি বাড়ানোর চেষ্টা করব। পাশাপাশি যারা ওষুধ সেবন করে থাকেন তারা কার্ডিওলজির
পরামর্শ নিয়ে, কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেছেন সেগুলো করবেন। যদি কেউ অ্যাংজাইটি বিরোধী ওষুধ খেয়ে থাকেন, সেই অ্যাংজাইটি বিরোধী ওষুধ তারা সেবন করবেন এবং খাবেন। পাশাপাশি কিছু বিষয় যদি আমরা তখন ফলো করি, যেমন আমরা একটু বড় করে শ্বাস নিতে পারি, যেটাকে আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ বলি, শরীরে অক্সিজেনের পরিমাণটা একটু বাড়ানোর জন্য। আমরা একটু হাঁটাহাঁটি করতে পারি, 10 মিনিট 15 মিনিট যদি আমরা হেঁটে চলি, বডিতে কিন্তু আমাদের এক ধরনের রিল্যাক্সেশন তৈরি হবে, বডির মাসল এনজাইমগুলো একটু কার্যকরী হবে, আমরা হাঁটবো, সেটি কিন্তু আমরা একটা রিল্যাক্স দিবে। আরেকটি বিষয় আমরা করতে পারি, খুব অল্প সময়ের জন্য একটু মেডিটেশন করতে পারি, যেটাকে আমরা বলি একটু নিজেকে চেনা, মি টাইম, নিজেকে সময় দেয়া, নিজের সম্পর্কে জানা। পাশাপাশি আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা কখনো কখনো এই সময়টিতে একটু পরিবারের সদস্যদের সাথে, প্রিয়জনদের সাথে সময়টা যেন কাটাই। যখন প্রিয়জনদের সাথে, ভালো লাগার মানুষের সাথে মানুষ সময় কাটায়, তখন কিন্তু তার অ্যাংজাইটি অনেকখানি দূর হয়ে যেতে পারে। এই যে ও যে বলছিল যে মেডিটেশন করা কিংবা এই যে সিম্পল যে নামাজটা পড়া, সেই নামাজটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েন, এটা কিন্তু একটা মেডিটেশনের অংশ। এটা কিন্তু আমরা খেয়াল করি না। শ্বাসের ব্যায়ামের কথা বলছি, যোগ ব্যায়াম, শ্বাসের যোগ ব্যায়ামকে বলে প্রাণায়াম, খুব ভালো জিনিস। কিন্তু আসল জিনিস কি? আপনার নিজের ক্ষমতায়ন। আপনার বডি কিন্তু অনেক ক্ষমতা আছে, আমরা সেই ক্ষমতাগুলো ব্যবহার করি না। আমাদের এই যে ছাত্র জনতার কি ক্ষমতা ছিল, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে ক্ষমতাটা কোথায় আছে। সবাই যদি একজুট হই, ফোকাস হইতে কাজ করি, কত কিছু সম্ভব। তাই হয়েছে, এখানেও তাই। শরীরের ক্ষেত্রেও অনেক কিছু আমরা করতে পারি যদি আমরা ফোকাসড ওয়েতে সেটা ব্যবহার করার চেষ্টা করি। আমরা আরো কিছু কথা বলবো একটা বিরতির পর এসে। ফিরতে ছোট্ট একটা বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি টেনশন যখন সঙ্গী, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার আহমেদ হেলাল। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। সহজ কথায় যে এই সময়টা যাচ্ছে, অনেক সময় দেখা যায় বুকে একটা চাপ অনুভব করি আমরা, বা কন্টিনিউয়াস একটা পেইন, একিং যেটা বলি, এটা অনুভব করি। কেউ পাত্তা দিচ্ছে, কেউ চিন্তা করছে থাক এটা হয়তো বা গ্যাসের ব্যথা, বা হয়তো বা ঠিক হয়ে যাবে স্ট্রেসের কারণে। আবার কিন্তু বেশিরভাগই দেখা যায় বয়স এবং সব কিছু মিলে এটা একটা, যেটাকে আমরা অ্যাঞ্জাইনা বলি। এই বিষয়টা বলবেন যে খুব সংক্ষেপে, যে অ্যাঞ্জাইনার লক্ষণগুলো কী কী এবং এটা অ্যাঞ্জাইনাগুলোর ট্রিটমেন্টগুলো কী করতে হয়? তানিয়া, প্রথমে যেটা বলি, আমার বুকে চাপ অনুভব করলেই সেটাতে সবসময় আমার হৃদযন্ত্রের প্রবলেমের জন্য হচ্ছে, হার্টের ব্যথা হচ্ছে, তা কিন্তু না। বিশেষ করে এই চাপ যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা হার্টের ব্যথা না হওয়ার সম্ভাবনা বেশি। আমি রোগীদের বলি, ভাই এটা যদি হার্টের ব্যথা হয়, তাহলে আপনি অলরেডি হসপিটালে যেতে হতো, আর না হলে আজিমপুরে যেতে হতো। হার্ট যদি হয়, খারাপ হওয়ার চট করে হয়ে যাবে। এটা টেনশনের জন্য হয়। কিন্তু আমার চাপ লাগতেছে, আবার কমে যাচ্ছে, আমি একটু হাঁটতে গেলে, বিশেষ করে ভরা পেটে হাঁটতে গেলে আমার বুক চাপ লাগছে, সেটা ছড়াচ্ছে কোনো দিকে, কিংবা গলার দিকে, ডান হাত, বা হাত, পিঠের দিকে, পেটের দিকে, এটা কিন্তু হার্টের পেইন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি যদি আগে থেকে ওষুধগুলো খাই, ওষুধটা নিয়মিত খাওয়ার ব্যাপারে আমি মনোযোগী হব, আমার ডাক্তারের সাথে যোগাযোগ করে ডোজটা অ্যাডজাস্ট করার ব্যাপারে সতর্ক হব। আর যদি আমি কখনো এরকম না হই, অথচ আমার প্রেশার আছে কিংবা ডায়াবেটিস আছে, অথবা সিগারেটে সুখ টান দিতে আমার বড়ই ভালো লাগে, তার মানে আমার মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, এইসব রোগীদের খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাটা শুরু করা উচিত। আল্লাহ তাআলা সুযোগ দেন, আমরা সুযোগটা গ্রহণ করছি বা না করছি সেটা কিন্তু আমার ব্যাপার, কর্মফল আমাকে ভোগ করতে হবে। কাজেই সতর্ক বার্তা পেলেই, এই অ্যাঞ্জাইনাটা কিন্তু সতর্ক বার্তা, ঝামেলা হতে যাচ্ছে। আমার যা চাহিদা, হার্ট তো জন্ম থেকেই কাজ করছে, মৃত্যু পর্যন্ত করে যাবে, তার কিন্তু বিশ্রাম নেই, তার তো খাবার দরকার। তার যদি ব্লাড সাপ্লাই সমস্যা হয়, তাহলে তার তো সে আর্তনাদ করবেই, সে আর্তনাদটা আমরা পাচ্ছি অ্যাঞ্জাইনা হিসাবে, এটাকে আমরা খেয়াল করব। অবশ্যই। স্যার, আপনার কাছে আসি যে এই যে সময়টা যাচ্ছে, এই সময় যেটা আমরা বলি যে ডিপ্রেশনে যাই, স্ট্রেসে যাই, অ্যাংজাইটি, অনেকগুলো ওয়ার্ড আমরা বলি, কিন্তু একটা ওয়ার্ড আছে যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ। এই যে এতগুলো হত্যাকাণ্ড ঘটে গেল এবং এখানে শিশুসহ অনেক তরুণ কিন্তু এখানে নিহত হয়েছেন এবং এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ এবং অনেকগুলো নৃশংসতা নির্মমতা মানুষ প্রত্যক্ষ করেছে। ফলে এই নিহত আহত এবং নির্মমতা নৃশংসতা প্রত্যক্ষ যারা করেছে এবং তাদের স্বজনেরা, যারা চিকিৎসা দিয়েছেন সেই চিকিৎসকরা, যারা তাদেরকে উদ্ধার করেছে সেই উদ্ধারকর্মীরা, এবং যারা টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় সেগুলোর ছবি দেখেছে, সেগুলোর বর্ণনা শুনেছে, প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এক ধরনের তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে। একটা ট্রমাটাইজড কন্ডিশনে তারা চলে গেছে। এই ট্রমাটি স্বাভাবিকভাবেই কিন্তু আমরা চেষ্টা করি প্রাথমিকভাবে এটিকে কিভাবে কমিয়ে রাখা যায়। এটা বডি মাইন্ডের একটি অটোনমিক প্রক্রিয়া, যে আমরা চাই ট্রমাটা কমিয়ে আমাদের ভালো থাকার জন্য। সেটির জন্য আমরা যেটি হয় প্রথমে সেটি হয় অ্যাকিউট স্ট্রেস, তীব্র মানসিক চাপ হয়, দুঃখবোধ হয়, বিষণ্ণতা হতে পারে। কিন্তু এই স্মৃতিটি কিন্তু আমাদের মধ্যে রয়ে যায় এবং স্মৃতিটি যখন আমাদের ভিতরে রয়ে যায় তখন দীর্ঘ সময় পর, 1 মাস থেকে 6 মাস পর সেই ট্রমার স্মৃতি আমাদের মধ্যে ফিরে আসে। ঘুমের সমস্যা হয়, একটা ভীতিকর পরিস্থিতি আমাদের মধ্যে হতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে এবং স্যার যেটি বললেন, বুকের মধ্যে কিন্তু আমরা একটি চাপ অনুভব করতে পারি, ব্যথা অনুভব করতে পারি এবং দীর্ঘ সময় পরে ট্রমার এই ঘটনাটি ঘটার দীর্ঘ সময় পরে ট্রমাটি আবার ফিরে আসা এবং এই ভীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যে যাত্রা, সেটিকে কিন্তু আমরা বলে থাকি পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং এটি কিন্তু যারা সরাসরি প্রত্যক্ষ করেছেন তারা ছাড়াও যারা রেডিও টেলিভিশনে শুনেছেন, দেখেছেন, যারা সংবাদপত্রে পাঠ করেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রত্যেকের মধ্যে কিন্তু এটি হওয়ার আশঙ্কা রয়েছে। এটি থেকে দূরে থাকতে হলে আমাদের যেটি করতে হবে, আমাদের নিজের মনের যত্ন নিতে হবে। আমরা যদি চুলের মতো, দাঁতের মতো, নখের মতো নিজের মনের যত্নটা এখন থেকে নেওয়া শুরু করি, যে আমার মনটা ট্রমাটাইজড, এটাকে একটু হিল করতে হবে। সেই হিলিংয়ের প্রসেসগুলো আমরা কিছুক্ষণ আগে হয়তো আলোচনা করেছি, মেডিটেশনের কথা বলেছি, প্রাণায়ামের কথা বলেছি, নিজের দিকে মনোযোগের কথা বলেছি, প্রতিদিন হাঁটার কথা বলেছি। এই কাজগুলো করলে আমরা কিছুটা হলেও সেই পিটিএসডি থেকে নিজেকে দূরে রাখতে পারবো। আর যদি পিটিএসডির লক্ষণ দেখাই দেয় তখন কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কাউন্সিলিং একটা ব্যাপার থাকে। আবার আমাদের মধ্যে এখনও কিন্তু একটা জিনিস আছে যে মানসিক ডাক্তারের কাছে যাওয়ার মধ্যে এখনো দেখা যায় একটা ব্যাপার থাকে যে না, আমার কি দরকার তার কাছে যাওয়া, আমার তো কোনো সমস্যা নেই। সবাই চেষ্টা করে ওভারকাম করতে, কিন্তু ভিতরে ভিতরে তখন আরও বেশি এই ডিসঅর্ডারগুলো দেখা যায়। তো যার যাওয়া দরকার তার ক্ষেত্রে ফ্যামিলি কিভাবে সাপোর্ট দিতে পারে? প্রথম কথাই হচ্ছে যে পরিবারকে তো তার কাছে নিতেই হবে, কিন্তু যে জেনারেশনকে আমরা সবচেয়ে বেশি কথা বলছি এখন, জেন জি, তারা কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে দেখা গেছে খুব সচেতন এবং তাদের ভিতরে কিন্তু এই বিষয়ে স্টিগমা কম অন্যান্য জেনারেশনের তুলনায়। ফলে তারা কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা নিতে আগ্রহী এবং তারা কিন্তু নেবে। ফলে স্টিগমা কিন্তু অনেকখানি দূর হয়ে যাবে এবং পরিবার যেটা করবে সেটা হচ্ছে তাকে কোনো মানসিক রোগী হিসাবে চিহ্নিত না করে তার মনের যত্ন নেওয়া দরকার সেই কথাটি বলবে, যে তোমার মনের যত্ন নেওয়া দরকার, তোমার এটি কোনো মানসিক রোগ নয়। এবং এই যে আমাদের পিটিএসডি হচ্ছে, আমাদের মন খারাপ হচ্ছে, আমাদের স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, এটিকে কিন্তু নিজের দুর্বলতা মনে করার কোনো কারণ নাই। এটি কিন্তু আমাদের সবলতা। আমার মানুষ হিসাবে আমার যে একটা হিউম্যান ভার্চু আমার আছে, এই কারণেই কিন্তু আমার স্ট্রেস হচ্ছে। আমি যে একজন মানুষ, আমার মানবিক গুণাবলী আছে, এই জন্য আমার পিটিএসডি হচ্ছে। ফলে যার পিটিএসডি হচ্ছে, যার অ্যাংজাইটি হচ্ছে, নির্মমতা দেখে, নৃশংসতা দেখে যার স্ট্রেস হচ্ছে, তিনি কিন্তু আসলে শক্তিশালী একজন মানবিক গুণ সম্পন্ন মানুষ। তিনি কোনো অসুস্থ নন, তার দুর্বলতা নেই। এই কথাটা আমি কিন্তু বারবার বলি, আপনার খারাপ না লাগাটা অস্বাভাবিক, খারাপ লাগাটা স্বাভাবিক এবং ওই কষ্টটা আপনি হজম করে বসে থাকেন না, এটা শেয়ার করেন, এটা প্রকাশ করেন এবং চিন্তা করে কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারি। আরেকটা হলো সামনের কথা চিন্তা করেন, আমরা কি ভালো কিছু করতে পারি কিনা, আমরা একটু ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা। এই পজিটিভ থিঙ্কিংটা সাহায্য করে। জেনজির বৈশিষ্ট্য হলো তারা কিন্তু এটাতেই কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা যখন একটা জিনিস সমস্যা দেখে ঘাবড়ে যাই, ওরা ভাবে দাঁড়াও কি করে সমাধান করা যায়, আচ্ছা আমি পারছি না, ও পারবে, আসো ওকে ডাকি। ওরা সবাই মিলে কাজটা করে নিতে অনেক বেশি আগ্রহী এবং সক্ষম। হ্যাঁ, যেটা আমরা দেখেছি যে 16 জুলাই আবু সাইদের মৃত্যুর পরেই প্রত্যেকে মনে হয় বুক পেতে দিয়েছে যে একজন মারা গিয়েছে দেখে আমরা সবাই বুক পেতে দিচ্ছি। এটাই মনে হয় জেনজি, যেটা আমাদের ভয় লাগে, আমরা ভয় পেয়ে একটু দূরে সরে আসি। হয়তো বা পরিবার কথা চিন্তা করে, ওরাও চিন্তা করে কিন্তু ওরা অনেক বড়ভাবে চিন্তা করে। সেই চিন্তাটাই আসলে আজকের দিনটা আসলে, এবং আমাদের দেখে মনে হয় আশেপাশে আমাদের দেশগুলো, অন্যান্য দেশগুলো কিন্তু ইন্সপায়ার হচ্ছে, ছাত্ররা এগিয়ে আসছে, এটা একটা অনেক বড় বিষয়। স্যার আপনার কাছে আসি যে
আপনি বললেন অ্যানজাইনা, আসলে যেটা আমরা চিন্তা করি অ্যানজাইনা সেটা আসলে অ্যানজাইনা না। আবার যাদের অ্যানজাইনা হচ্ছে তারা আবার মনে করে ভালো হয়ে গেছে, বুকে ব্যথা আবার আসে যায়, তার মানে আমি ঠিক আছি। দুটো কিন্তু আমাদের চিন্তার মধ্যে একটু তফাৎ থাকে। তো হার্ট অ্যাটাকের ব্যথা আর অ্যানজাইনা যেটা বললেন খাওয়ার পরে একটু ব্যথাটা উপর দিকে যাচ্ছে, চোয়ালের দিকে যাচ্ছে, ডানে হাতে যাচ্ছে, আবার হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু এরকমই হয়। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কিভাবে বুঝবে? জিনিসটা হলো তীব্রতা এবং কতক্ষণ ধরে থাকছে। আমার এই যে বুকের চাপ চাপ ব্যথা, সেটা যদি মাত্রা খুব বেশি হয়, যে বুক পিষে ফেলছে, আমার ঘাম হয়, খুব খারাপ লাগে, আমার ভয় লাগা শুরু হয়, এটা হার্ট অ্যাটাক হচ্ছে। আচ্ছা, সময়ের ব্যাপারটা হচ্ছে যে আমার পেইনটা যদি 10 মিনিটের উপরে থাকে, 15 মিনিট হয়ে যায়, এটা আনস্টেবল হয়ে যায় না, এটা হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। এই পেইন যদি হাফ অ্যান আওয়ার পারসিস্ট করে, সম্ভবত হার্ট অ্যাটাক হয়ে গেছে। কাজে তীব্রতা, সময়টা, ডিউরেশন এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ফিচার কি আছে, ঘাম হচ্ছে কিনা, খারাপ লাগছে কিনা, প্রেশার কমে যাচ্ছে কিনা এবং মৃত্যু ভয় হচ্ছে কিনা, এটা কিন্তু একটা লক্ষণ। ওটা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ। স্যার আমরা আরো কিছু কথা বলবো বিরতির পর এসে। ফিরতে ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি টেনশন যখন সঙ্গী, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার আহমেদ হেলাল। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম, চেষ্টা করেছি সবাইকে জানানোর জন্য যে কি হয় আর কি কি করা উচিত। স্যার, আরেকটা আপনার কাছে জানতে চাচ্ছি, যারা এমনি কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট যারা জানেন, তাদের আসলে এই সময়টা কি করা উচিত? যেহেতু সময়টা হয়তো আমরা চাচ্ছি আস্তে আস্তে ঠিক হয়ে যাক, সব কিছু নর্মাল হয়ে যাক, অলরেডি অনেক কিছু নর্মাল হয়ে গেছে, তবুও কি করা উচিত তাদের? একটা ইম্পর্টেন্ট জিনিস কি, এই যে আমরা বলছিলাম যে কিছু জিনিসে আপনার নিজের কিছু করার আছে, কিছু জিনিস আছে আপনার করার নেই। এখন মানুষ হিসেবে এই অনিশ্চয়তার সময় আমারও কিছু অনিশ্চয়তা হবে। আমি হার্টের পেশেন্ট হলে আমার কিছু অসুবিধা হবে, তো এটা এক্সপেক্টেড, হওয়া স্বাভাবিক। আমি কি করতে পারি একটা রুগী হিসাবে? আমি আমার রুগীদের কি বলি, আচ্ছা ভাই, রোগ তো আপনার চলে যাচ্ছে না, তাই বলে আপনি কি আপনার জীবনটা নর্মালভাবে চালিয়ে যাবেন না? জীবন তো যাপিত হওয়ার জন্য, জীবন তো ঢেলে দেওয়ার জন্য না, ফেলে দেওয়ার জন্য না, নষ্ট করার জন্য না। যতক্ষণ বেঁচে আছেন মানুষ হিসেবে বেঁচে থাকেন, রুগী হিসাবে না। তার মানে এই বোধটা থাকা উচিত যে আমি তো চিকিৎসা করছি, আমার কিছু ডেফিসিট আছে, কিছু গ্যাপ আছে, কিছু কি বলবো আমি, যে আমার ক্ষতি আছে, কিন্তু সেটা তো আমি পূরণ করে ফেলছি ওষুধ দিয়ে, চিকিৎসা দিয়ে। তাহলে ওই ওষুধ এবং চিকিৎসা সহ আমি পরিপূর্ণ মানুষ, আমি মানুষ হিসাবে চলবো, এই বোধ থাকাটা জরুরি। তার জন্য আমার সহযোগী কি? ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা কিসে? আমার ডায়েটে, আমার ওষুধ খাওয়ার, নিয়মিত খাওয়ার মধ্যে, আমার সময় মতো ঘুমানোর মধ্যে। কারণ আমি এই অনিশ্চয়তার সময় ফেসবুক দেখছি, রাত জাগছি, একদম ফজর ওয়াক্তে গিয়ে নামাজটা পড়ে ঘুমাচ্ছি, এটা কিন্তু স্বাভাবিক হলো না। আমি ফেসবুক দেখবো না? দেখবোই তো। এই ইন্টারনেট বন্ধ, ডিপিএনএন দিয়ে সবাই কিন্তু তার মধ্যেও কিন্তু চালিয়ে গেছে। আমি সবই করব, কিন্তু যেন আমার কর্তৃত্বের মধ্যে থাকে। কর্তৃত্ব যখনই হারাবো আমি রুগী হয়ে যাব। আর না হলে আমি 12টা ওষুধ খেতে পারি, আমার বাইপাস করে থাকতে পারি, তারপরেও আমি বুক চেতিয়ে সুন্দর করে হাঁটবো। আমি বলবো আমি মানুষ, আমি বেঁচে আছি, আমি রুগী হব না। জি, আমরা কথার মাঝখানে জানলাম যে আসলে মনের যত্ন নেওয়া উচিত। মনের যত্নটা কিভাবে নেওয়া উচিত? মনের যত্নটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা রকম। আমরা প্রত্যেকে কিন্তু দাঁতের যত্ন একইভাবে নেই, যে আমরা টুথব্রাশ করি, আমরা চুলের যত্ন একইভাবে নেই, আমরা নখের যত্ন সব একইভাবে নেই। তো মনের যত্ন কিন্তু ভিন্ন ভিন্ন। কারো কাছে হয়তো মুভি দেখতে ভালো লাগে, আরেকজনের কাছে মুভি দেখলে বিরক্ত লাগে। কারো বেড়াতে যেতে ভালো লাগে, আরেকজনের কাছে বেড়াতে গেলে মনে হয় টাকা নষ্ট হবে, আমি বেড়াতে যাব না, কষ্ট লাগে। ফলে প্রত্যেকের মনের যত্ন আলাদা। তা মনের যত্নের জন্য আমরা যেই কতগুলো জিনিস বলে থাকি খুব কমন, তার মধ্যে 1 নম্বরটি হচ্ছে সময় মতো ঘুম।
সময় মতো ঘুমের অর্থ কিন্তু যে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম না। সময় মতো ঘুমের অর্থ হচ্ছে যেটি স্যার বললেন যে রাতের বেলা আমরা ঘুমাবো এবং দিনের বেলা আমরা অ্যাক্টিভ থাকবো, কারণ আমাদের বডিতে একটা হরমোন নিঃসরণ হয় রাতে, যেটি যদি আমরা এর সাথে সংঘর্ষ করে ফেলি, রাতে জেগে থাকি, তাহলে আমাদের সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার হয়, যেটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্বিতীয় বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাইতে আমরা সামাজিক মিথস্ক্রিয়ায় বেশি ব্যস্ত থাকবো। আমাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে যেন আমরা একটু নিয়ম করে সময় দিই। আরেকটি বিষয় হচ্ছে যেটি আমরা মেডিটেশন বলি, যার যার ধর্ম অনুযায়ী ধর্ম চর্চা করা বলি, নামাজ পড়া বলি, প্রাণায়াম করা বলি, সেগুলো আমরা করব। আরেকটি জিনিস যেটি বই পড়া, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, মুভি দেখা, এগুলো তো রয়েছেই, এবং সবশেষে গুরুত্বপূর্ণ যে নিজেকে একবার করে প্রতিদিন ধন্যবাদ দিতে হবে। আমরা যদি প্রতিদিন একবার করে নিজেকে ধন্যবাদ দিই, নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, সেলফ স্টিম বেড়ে যাবে এবং আমাদের মনের যত্নটা ভালো হবে। আর যদি মনের কোনো সমস্যা দেখাই দেয়, কোনো সিমটম চলে আসে, তাহলে কোনো স্টিগমার দিকে না তাকিয়ে, কোনো লোকলজ্জার দিকে না তাকিয়ে আমরা কিন্তু মানসিক স্বাস্থ্য সেবাটি গ্রহণ করব। আমি একটা জিনিস বলি আমার রুগীদের, যে রোজ সকালে দাঁতটা বেটে আয়নার দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো আছে, নিজেকে ধন্যবাদ। জি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।